ওর সামান্য একটু ধাক্কা লেগেছিল, ভয়ের কারণ নেই। ও এখন ঠিক আছে, শুধু একটু বিশ্রামের দরকার। তার কথা শেষ হতেই যেন সবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বাড়ির মহিলাদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠল। সবচেয়ে বেশি ভেঙে পড়লেন আয়াতের মা আঞ্জুম খান। তার চোখে মুখে বিষাদের ছাপ। কাঁপা কণ্ঠে ফাহাদের দিকে তাকিয়ে বললেন, আমার আয়াত মা, ওরে কি অবস্থা হলো রে? বলেই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন, যেন বুকের ভেতর থেকে সব যন্ত্রণাটা বেরিয়ে আসছে। তাকে কাঁদতে দেখে ফাহাদ থমকে যায়। এক মুহূর্ত চোখ বুজে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, ছোট্ট মামনি, এভাবে কান্না করো না প্লিজ। তারপর মেহেরনুর খানের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি ওর জন্য খাবার নিয়ে আসো, হালকা কিছু খাইয়ে দাও, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। ফাহাদের কথায় আঞ্জুম খান নিজের চোখের পানি মুছে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। আনিসা খান আঞ্জুম খানের কানে হাত রেখে তাকে সান্ত্বনা দেন, আর ফাহাদ দুই হাতে আয়াতকে আঙলে ধীরে ধীরে তার রুমের দিকে এগিয়ে যায়। রুমে ঢুকে ফাহাদ খুব সাবধানে আয়াতকে বিছানায় শুইয়ে দেয়। ফাহাদের পিছন পিছন ঘরে ঢুকে সবাই। ফাহাদের পেছন পেছন ঘরে ঢুকে পড়েন আঞ্জুম খান। তার চোখে পানি, হাতে আয়াতের জন্য কিছু হালকা খাবার আর এক গ্লাস পানি। পাশ থেকে মেহেরনুর খানও আসেন, মুখে আতঙ্কের ছাপ, কপালে চিন্তার ভাঁজ। এদিকে আনিসা খান বাড়ির কর্তাদের মোজাম্মেল খান এবং মাহমুদ খানকে দ্রুত খবর দিয়ে দেন। এরপর আরু এবং সাফওয়ানকে জানায় আয়াতের কথা। আয়াতের অ্যাক্সিডেন্টের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। তড়িঘড়ি করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সবাইকে বলার পর আনিসা খান আর এক মুহূর্তও দেরি না করে সোজা চলে আসেন আয়াতের রুমে। একটু পর একে একে হাজির হয় আদিবা, আলিশা আর ফায়াজ। ঘরে তখনও কান্নার আবহাওয়া। আঞ্জুম খান আয়াতের হাত শক্ত করে ধরে বলছিলেন, তুই কি এখনো ছোট রয়ে গেলি রে আয়াত? কতবার বলেছি, সাবধানে চল, রাস্তায় দৌড়াদৌড়ি করিস না। আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো? আহা আম্মু, কান্না করো না। দেখো আমি একদম ঠিক আছি, তুমি শুধু শুধু কান্না করছো। আয়াতের কথা শুনে ফাহাদ চুপ করে থাকে, কিছু বলে না। সে আলিশার দিকে তাকিয়ে নিচু গলায় বলে, এই ব্যাগে ডাক্তারের দেওয়া ওষুধ আছে, সময় মতো দিস, আগে কিছু খাইয়ে দিস, তারপর মেডিসিনটা। ঠিক আছে ভাইয়া, আমি দেখে নেব। ফাহাদ আয়াতের দিকে আর একবার তাকায়। মুখে কিছু নেই, চোখে একরকম থমথমে ভাব। তারপর সোজা ঘর থেকে বেরিয়ে যায়। আয়াত চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। চোখে কিছু প্রশ্ন আর কিছু না বলা কথা জমে থাকে। এই ফাহাদ ভাইয়ের আবার কি হলো? সে অ্যাক্সিডেন্টের পর পর থেকে আমার সঙ্গে আর আগের মতো কথাই বলছে না। তার চোখে একটুখানি বিরক্তি, একটু কষ্ট আর খানিকটা হতাশা। বিছানায় হেলান দিয়ে আয়াত চুপ করে শুয়ে থাকে। তখনই বাইরে থেকে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে আরু আর সাফওয়ান। আয়াত, তুই ঠিক আছিস? তোর অ্যাক্সিডেন্টের কথা শুনেই আমরা দৌড়ে এলাম। আয়াত একটু অবাক হয়ে তাদের দিকে তাকায়, তারপর বলে, আরে ঠিক আছে তো, আমি তোমাদের ভাব দেখে মনে হচ্ছে আমার হাত পা সব ভেঙে গেছে। আরু আয়াতের পাশে বসে পড়ে। তুই হাসছিস, কিন্তু আমাদের তো ভয়ে জান বেরিয়ে গিয়েছিল। ফাহাদও কিছু বলল না আমাদের, শুধু বলল একটু ধাক্কা লেগেছে। তুই নিজেই বলতো কি হয়েছিল? আয়াত হালকা হাসে, তারপর বলে, একটু হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম। একটা গাড়ি হঠাৎ সামনে চলে আসছিল, কিন্তু ফাহাদ ভাই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আনতে গিয়ে সেখানেই ধাক্কা খায়। ওটাই শুধু। এরপর রাস্তায় দেখে শুনে হাঁটবি, সবসময় এমনভাবে দৌড়াস। তোর স্পিড দেখে মনে হয় ম্যারাথনের প্রস্তুতি নিচ্ছিস। এই হাসি শুনে ঘরের সবাই হাসিতে ফেটে পড়ল। আচ্ছা, অনেক হাসাহাসি হয়েছে, এবার আয়াতকে খাইয়ে দেই, ওর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। সবাই একে একে চুপ করে গেল। আলিশা পাশে থেকে সহায়তা করল, আর মেহেরনুর খান আয়াতকে স্নেহভরা হাতে খাইয়ে দিলেন। খাবার পর ওষুধটা হাতে ধরিয়ে দিয়ে বলেন, তাড়াতাড়ি ঠিক হয়ে উঠবি মা, তাহলে আবার তোর সেই পুরনো স্পিডে ফিরতে পারবি। ফুপি আম্মু, আমি তো এখনো আগের স্পিডে আছি, দেখাবো তোমার? এখন আর কিচ্ছু দেখানো লাগবে না, আগে সুস্থ হয়ে নে, তারপর সব দেখব। ঠিক তখনই দরজার দিকে চোখ গেল সবার। ঘরে প্রবেশ করলেন মোজাম্মেল খান আর তার সঙ্গে মাহমুদ খান, আয়াতের বাবা। মাহমুদ খান চোখে চিন্তার ছাপ নিয়ে আয়াতের দিকে এগিয়ে এলেন, তার পেছন পেছন মোজাম্মেল খান। মাহমুদ খান মেয়ের পাশে বসে তাকে এক টানে জড়িয়ে ধরলেন। সেই কঠোর গম্ভীর মানুষটার কণ্ঠ কেঁপেছিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, খুব বেশি ব্যথা পেয়েছো আম্মু? রাস্তায় এমনভাবে কেউ দৌড়াদৌড়ি করে? তোমার যদি কিছু হয়ে যেত? তিনি আর কিছু বলতে পারলেন না। বুকের ভেতর জমে থাকা সমস্ত আবেগ যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। তার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তিনি আয়াতের মুখে হাত রেখে নিচু গলায় বলেন,
তোর মুখটা দেখলেই আমার আম্মাকে মনে পড়ে, সেই একই চোখ, একই হাসি। তুই যে শুধু আমার মেয়ে না আয়াত, তুই আমার মায়ের এক টুকরো যেন। ঘরে এক মুহূর্তের জন্য যেন নিস্তব্ধতা নেমে এলো। আয়াতের চোখ ভিজে উঠল। সে আব্বুর বুকে মুখ গুজে বলল, আমি ভালো আছি আব্বু, সত্যি দেখো কিচ্ছু হয়নি আমার। মাহমুদ খান আয়াতকে বুকের কাছ থেকে একটু সরিয়ে তার কপালে চুমু খেয়ে বললেন, এই মুখে আমি শুধু আমার মেয়েকে না, আমার মাকে দেখি। তোর যদি আজ কিছু হতো তাহলে আমি কি নিয়ে বাঁচতাম মা? আয়াত কিছু বলে না, কোনো কথা বের হয় না তার মুখ থেকে। সে শুধু ধীরে ধীরে নিজের 2 হাত বাড়িয়ে দেয় আর শক্ত করে জড়িয়ে ধরে তার বাবাকে। মাহমুদ খান চোখ বন্ধ করে ফেলেন। মেয়ের এই আলতো শক্ত আগলে ধরা যেন সমস্ত কষ্ট, সমস্ত ভয় মুছে দিচ্ছে। ঘরের সবাই নিঃশব্দে তাকিয়ে থাকে। মোজাম্মেল খান ধীরে এগিয়ে এসে আয়াতের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দেন। তার কণ্ঠটা নরম, কিন্তু তাতে একরকম মমতা মিশে। আম্মু, আর এমন করবা না কেমন? আয়াত মাথা নাড়ায়। মোজাম্মেল খান একবার সবার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলেন, চলো ওকে একটু বিশ্রাম নিতে দিই। আস্তে আস্তে একে একে সবাই রুম থেকে বেরিয়ে যেতে শুরু করে। আঞ্জুম খান আয়াতের কপালে স্নেহের চুমু দিয়ে বলেন, একটু ঘুমিয়ে নে মা, আমি একটু পরেই আবার আসব। আরু, আলিশা, আদিবা, সাফওয়ান সবাই হালকা পা ফেলে বেরিয়ে যায়। আয়াত বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। চোখে ক্লান্তি, কিন্তু মনে চলতে থাকে একটার পর একটা প্রশ্ন। ফাহাদ ভাইয়ের হঠাৎ আবার কি হলো? কই, রাগ তো আমার করা উচিত ছিল, উল্টো উনি যেন আমার উপরেই রাগ করে বসে আছেন। সে কপাল কুঁচকে এক ফোঁটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর আবার বলে, সে অ্যাক্সিডেন্টের পর থেকে তো সে তো আমার সাথে আর কথাই বলে না। আয়াত মনে মনে বিড়বিড় করে। চোখ বন্ধ করলেও মনের ভেতর ফাহাদ ভাইয়ের মুখটাই ঘুরে ফিরে আসে। চোখে সেই শান্ত চাহনি। সবকিছু মিলিয়ে আয়াতের বুকটা হালকা কষ্টে ভারী হয়ে ওঠে। তারপর আবার বিড়বিড় করে বলে, আমি রাগ করবো না, রাগ ভাঙাবো, কিছুই বুঝি না বাপু। চিন্তার ভেতর ডুবে থাকতে থাকতে কখন যে তার চোখ বুজে আসে, কখন যে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে, সে নিজেও টের পায় না। আয়াতের ঘুম ভাঙে একদম বিকেলের আলোয়। জানালার পর্দা দিয়ে সূর্যের কোমল আলো ঘরে ঢুকছে। সে চোখ মেলে চারপাশে তাকায়। ঘরটা নিস্তব্ধ, মাথাটা ভার লাগছে আর শরীর জুড়ে একরকম ম্যাজম্যাজে ভাব। হঠাৎই ওষুধ খাওয়ায় আর শরীর দুর্বল থাকায় দীর্ঘ একটা ঘুম দেয় সে। তারপর সে বলে, এ কি অবস্থা? গোসল না করলে সারা রাত এমন খারাপ লাগবে? বলেই সে ধীরে ধীরে উঠে বসে, হাত পা টান টান করে নেয়। একবার আয়নার দিকে তাকিয়ে নিজেকেই চিনতে কষ্ট হয়। চুল এলোমেলো, চোখে মুখে ঘুমের ছাপ। সে নিজেকে দেখে আবার বলে, এভাবে থাকলে তো আরো অসুস্থ হয়ে যাব। বলেই সে উঠে পড়ে গোসলের জন্য। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে যায় ওয়াশরুমের দিকে। গোসলের সময় আয়াত বুঝতে পারে তার শরীরের কিছু জায়গায় হালকা আঁচড় আর ক্ষত হয়েছে। পানি লেগে সেখানে একটু জ্বালা করতে থাকে। সে মুখ কুঁচকে ওঠে। এইটুকুতেই এত জ্বালা? তবুও ধীরে ধীরে গোসল শেষ করে আসার পর শরীরটা খানিকটা হালকা লাগে। ফ্রেশ হয়ে আয়াত ওড়না গলায় জড়িয়ে আয়নার সামনে দাঁড়ায়। চুল ভেজা, মুখে হালকা ক্লান্তির ছাপ, তবুও তার কাছে নিজেকে আগের চেয়ে অনেকটা ভালো লাগছে। মন অনেক ফুরফুরে লাগছে। ঠিক তখনই তার পেট থেকে একটা হালকা শব্দ আসে। আয়াত কপাল কুঁচকে হালকা হাসে, তারপর বলে, আহা, এতক্ষণ ঘুমিয়েছিলাম, এখন তো খেতে লাগবেই। তাই সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। সিঁড়ির শেষ ধাপে নামতেই তার চোখ পড়ে সামনের দিকে। ফাহাদ ভাই সামনে হাতের ফোন কানে, মুখটা থমথমে। সে দ্রুত পা ফেলে দরজার দিকে এগোচ্ছে। আয়াত একটু চমকে ওঠে এগিয়ে যায়। ফাহাদ ভাই, কোথায় যাচ্ছেন? কিন্তু ফাহাদ থামে না। সে যেন কোনো কিছু শুনেও শোনেনি। কিছু না বলে ফোনে কথা বলতে বলতে দরজা খুলে সোজা বেরিয়ে যায়। দরজা টক করে বন্ধ হয়। দরজা বন্ধের শব্দটা ঘরে একটা ভারী নিস্তব্ধতা এনে দেয়। আয়াত থমকে দাঁড়িয়ে থাকে ঠিক সেখানেই। তার চোখ কিছু সময়ের জন্য দরজার দিকেই আটকে থাকে। তারপর সে ধীরে ধীরে মাথা নিচু করে বলে, ফাহাদ ভাই, আমায় ইগনোর করছে সে। এই ভাবনাটা যেন কাঁচি হয়ে তার বুকের ভেতর কেটে যেতে থাকে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তার চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো ফোঁটা ফোঁটা করে গড়িয়ে পড়ে গাল বেয়ে। আয়াত মুখ নিচু করে কান্না করে দেয়। চুপচাপ, শব্দহীন কান্না। শুধু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। কিন্তু তার সেই কান্না টের পেতে সময় লাগে না আঞ্জুম খানের। তিনি পাশের দিক থেকে এগিয়ে এসে উদ্বিগ্ন গলায় বলেন, কি হয়েছে মা, কান্না করছিস কেন?
তিনি আয়াতের কাছে এসে তার মাথায় হাত রাখেন আর বলেন, হাত পায়ে ব্যথা করছে নাকি কোথাও আবার লাগলো? তুই নিচে নামলি কেন? মা কিছু লাগলে আমাদের ডাকলেই তো হতো, আমরা উপরে চলে যেতাম। আয়াত মুখ তুলে তাকায় না, শুধু চোখের পানি মুছতে থাকে ওড়নার আঁচলে। আয়াত কিছু বলার আগেই তাদের কথার মাঝে হাজির হন মেহনুর খান, সঙ্গে আনিসা খানও। দুজনেই আয়াতকে কান্না করতে দেখে একটু চিন্তিত হয়ে যান। কান্না করছিস কেন মা? তোর কি খারাপ লাগছে? হাসপাতালে নিয়ে যাব আবার? আয়াত মাথা নাড়িয়ে ইশারা করে যে না, তার খারাপ লাগছে না, সে হাসপাতালে যাবে না। তার ইশারা করা দেখে তারা সবাই মিলে আয়াতকে নিয়ে ড্রয়িং রুমের বড় সোফাটায় বসান। আয়াত কিছুটা অনিচ্ছা সত্ত্বেও চুপচাপ বসে পড়ে। তুই তো কিছু খাসনি আজ সারাদিন, একটু দাঁড়া। তিনি সোজা রান্নাঘরের দিকে চলে যান। কিছুক্ষণ পর আয়াতের পছন্দের ধোঁয়া ওঠা কাচ্চি আর মুরগির রোস্ট নিয়ে ফিরে আসেন। তারপর বলেন, এই নে, তোর জন্য এনেছি, শুধু শুধু মন খারাপ করিস না। প্লেটটা আয়াতের সামনে রাখা হয়। পছন্দের খাবার দেখে তার মনটা একটু নরম হয়ে যায়, তবুও সে চুপচাপ বসে থাকে আর ফাহাদের সেই ইগনোর করার বিষয়টা নিয়ে ভাবতে থাকে। আয়াতকে চুপচাপ বসে থাকতে দেখে আনিসা বেগম এগিয়ে এসে প্লেট থেকে এক লোকমা কাচ্চি তুলে তার মুখে দেন। তারপর বলেন, তুই নিজে তো কিছুই খাচ্ছিস না, এই নে, আমি তোকে খাইয়ে দেই। আয়াত কিছু বলতে না পেরে মুখ খুলে খেয়ে নেয়। ২-৩ লোকমা খাবার পর হঠাৎ সে থেমে যায়, চোখ নামিয়ে ফিসফিস করে বলে ওঠে, বড় মা, ফাহাদ ভাই এত খারাপ কেন? এই প্রশ্নে আনিসা খান থমকে যান। তার মুখে এক চিলতে নরম হাসি, কিন্তু চোখে মায়ার ছায়া। তিনি বুঝে ফেলেন যে ফাহাদ আর আয়াতের মাঝে কিছু একটা হয়েছে। তিনি আয়াতের মাথায় হাত বুলিয়ে বলেন, তুই মন খারাপ করিস না মা, ও আসুক, আমি ওকে একদম বকা দিয়ে দিব। তোর সাথে কেন এমন ব্যবহার করে? আয়াতের মুখে হালকা একটা হাসির রেখা ফুটে ওঠে। তার চোখে পানি থাকলেও ঠোঁটে ছোট্ট একটা শান্তির ছায়া ফুটে ওঠে। আয়াতকে আদর করে খাইয়ে দিচ্ছেন দেখে পাশেই দাঁড়িয়ে থাকা আদিবা, আরু আর আলিশা একসাথে বলে ওঠে, আচ্ছা, আমাদের কি ভুলে গেল আম্মা? শুধু আয়াতকেই একাই খাইয়ে দিচ্ছ, আমরা বুঝি কেউ না? আয়াত তখনও অ্যানিশা বেগমের হাতে খাচ্ছে। সবার কথা শুনে মুখে দুষ্টু হাসি এনে বলে, উঠে যাও, উঠো। তোমরা আবার কে? কোথা থেকে আসছো? আমি তো চিনিই না। বলেই সে হাসতে থাকে। আরু, আলিশা আর আদিবা একসাথে বলে ওঠে, তবে রে, আজ তোকে তো দেখে নিব। এই সব দেখেই আনিসা খান হেসে উঠে বলেন, আয় আয়, আজ তোদের সবাইকে আমি নিজ হাতে খাইয়ে দেব, তোরা কেউই বাদ যাবি না। বলেই তিনি এক এক করে সবাইকে খাইয়ে দিতে থাকেন আর সবাই হাসি মজা করে খেতে থাকে। ঠিক তখনই দরজার দিকে দেখা যায় ফায়াজ আর সাদমান ঢুকছে। ফায়াজ একটু ভ্যাবজা ভঙ্গিতে বলে, বাহ, মেয়েদের দারুণ খাবার চলছে, আর আমাকে কেউ মনে রাখলো না, তাই না? সে একটু থেমে আবার বলে, আমিও তো এই বাসার মানুষ, নাকি আমাকে দত্তক নিয়েছিলে? আদিবা আর আলিশা হেসে বলে, তোমাকে দত্তক নিয়েছে কে বলেছে? তোমাকে তো রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসছিল। বলেই হাসতে থাকে। আনিশা খান এবার বলেন, আরে বাবা, থাম তোরা, সবাই তো আমার সন্তান। আয়, তুইও বস, তোকেও খাইয়ে দিচ্ছি। ফায়াজ সাথে সাথেই মাটিতে পা গুটিয়ে বসে পড়ে আর বলে, এই কথা তো আগে বলতে হতো আম্মা, এখন তুমি আমাকেও খাওয়াও, আর আমিও ভালো হয়ে যাব। সবাই আবার হেসে ওঠে। আনিসা খান হাসতে হাসতে সবাইকে খাইয়ে দিতে থাকেন। সবাই মিলে গল্প দুষ্টুমি করতে করতে খাওয়া দাওয়া শেষ করে। আনিসা খান এক এক করে সবার মাথায় হাত বুলিয়ে দেন, যেন ছোটবেলার মতো করে আদর করেন। রোস্ট, কাচ্চি, সালাদ সব কিছুতে পেট ভরলেও সবচেয়ে বেশি ভরে ওঠে মনটা। অনেক সময় ধরে গল্প করার পর ধীরে ধীরে সবাই নিজের রুমে চলে যেতে থাকে। সবাই আয়াতকে জলদি জলদি রুমে গিয়ে ঘুমিয়ে যেতে বলে। এরপর সবাই এক এক করে আয়াতকে শুভরাত্রি জানিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আয়াত চুপচাপ সোফায় বসে থাকে কয়েক মুহূর্ত। হঠাৎ চারপাশ একদম নিঃশব্দ হয়ে যায়। সেই নিঃশব্দতায় আয়াতের চোখে আবার ভেসে ওঠে ফাহাদ ভাইয়ের মুখ। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চিন্তা করতে করতে নিজের রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকে দরজাটা ধীরে করে বন্ধ করে দেয়। চারপাশ নিঃশব্দ, শুধু বুকের ভেতর শব্দ করছে একটাই প্রশ্ন, ফাহাদ ভাই এমন করলো কেন? আমি তো কিছু করিনি। আয়াত চুপচাপ বিছানায় বসে থাকে কিছুক্ষণ। দুপুরে অনেকটা সময় ঘুমিয়ে থাকার কারণে এখন আর ঘুম আসছে না। চোখের পাতা ভার না হলেও মনটা ভার হয়ে আছে। সে ধীরে ধীরে উঠে গিয়ে বেলকনির দরজা খুলে দেয়। ঠান্ডা হাওয়া এসে মুখে লাগে। চাঁদের আলোয় চারদিক নরম আলোয় ঢাকা। রাতের শহরটাও যেন থেমে গেছে, শুধু তার মনটা দোলা খাচ্ছে। সে দোলনায় বসে হাত গুটিয়ে নিজের পায়ের উপর তুলে নেয়।
রাত নেমেছে, চারদিকে নীরবতা। আয়াত চুপচাপ বেলকনির এক কোণে বসে আছে। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে। আয়াতের মুখে ক্লান্তির ছাপ, চোখ দুটো ভাবনায় ডুবে আছে। হঠাৎ সে ধীরে ধীরে গুনগুন করে ওঠে। হঠাৎ বেলকনিতে বসে গুনগুন করতে করতেই আয়াত দেখে ফাহাদ ভাই বাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকছে। ঘড়িতে তখন প্রায় রাত 10:30। এত রাত পর্যন্ত যে সে বাইরে ছিল, কোথায় ছিল ফাহাদ ভাই, কার সঙ্গে? কিছু না বলেই যে চলে গেল। কখন ফিরলো? এখনো তো ফিরলো। তার ভেতরটা হঠাৎ অস্থির হয়ে ওঠে। কিছু একটা জানার বা বোঝার চেষ্টায় চোখ রেখে দেয় নিচে থাকা ফাহাদ ভাইয়ের উপর। কিন্তু ফাহাদ একবারও উপরে তাকায় না, শুধু মাথা নিচু করে ধীরে ধীরে ভেতরে ঢুকে যায়। আয়াতের মন আরও ভারী হয়ে যায়। সে ধীরে ধীরে চোখ নামিয়ে নেয় আর নিজেকে জিজ্ঞেস করে, এ ফাহাদ ভাই কেন এমন করছে আমার সাথে? আয়াত আর কিছু ভাবতে চায় না। সে ধীরে ধীরে উঠে নিজের রুমে চলে যায়। চুপচাপ বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে ফেলে, কিন্তু মাথার ভেতর চলছে নানা প্রশ্ন, নানা দুঃখ, একরাশ অভিমান। তবু শরীর আর মনের ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ে। এদিকে ফাহাদ আজ সারাটা বিকাল ছিল হাসপাতালে। একটা গুরুত্বপূর্ণ ও জটিল অপারেশন ছিল তার, একটা শিশু রোগীর জীবন মরণের প্রশ্ন। হঠাৎ ইমার্জেন্সিতে ডেকে নেওয়া হয়েছিল তাকে। টানা 2 ঘন্টা অপারেশন করে ক্লান্ত হয়ে তবেই ফিরেছে সে। হাসপাতাল থেকে ফিরেই ফাহাদ নিজের রুমে চলে আসে। শরীর ম্যাজম্যাজ করছে, মাথা ভার লাগছে, চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মাত্র 2 ঘন্টার অপারেশন, কিন্তু মনে হচ্ছে যেন এক যুগ কেটেছে। আর কোনো কিছু না ভেবেই ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। ঠান্ডা পানির ছোঁয়ায় একটু আরাম পায় শরীর। গোসল শেষে ফাহাদ সাদা টি-শার্ট পরে ধীরে ধীরে আয়াতের রুমের দিকে পা বাড়ায়। রাত তখন অনেক, বাড়িটা একেবারে নিস্তব্ধ। আয়াতের রুমে পৌঁছে দেখে দরজাটা হালকা খোলা, যেমনটা সব সময় থাকে। সে চুপচাপ ভেতরে ঢোকে। হালকা আলোয় দেখতে পায় আয়াত গভীর ঘুমে, এক হাতে চাদর ধরে রেখেছে, মুখটা একপাশে ঘোরানো। ফাহাদ ধীরে ধীরে এগিয়ে যায়, আয়াতের গালের ওপর হাত রাখে। একটা মুহূর্ত থেমে থেকে দেখে জ্বর এসেছে কিনা। তারপর তার হাতটা তুলে ক্ষত জায়গায় আলতো করে মলম লাগিয়ে দেয়। মলম লাগানো শেষ হলে সে রুম থেকে বেরিয়ে যায়। আর আয়াত, সে তো ভাবতে থাকে যে ফাহাদ ভাই তাকে একদমই ইগনোর করছে। সকালে ভোরের ঠান্ডা হাওয়ায় হালকা ঘুম ভেঙে যায় আয়াতের। সে আস্তে করে উঠে বসে। আয়াত অবাক হয়ে নিজের হাতের ক্ষতের জায়গায় তাকায়। ঝাপসা আলোয় দেখে সেখানে মলম লাগানো। সে মনে মনে বলে, আমি তো কাল রাতে হাতে মলম লাগাইনি, তাহলে মলম আসলো কোথা থেকে? তার মনে হঠাৎ করে একটা নামই ঘুরে যায়, ফাহাদ ভাই। কিন্তু সে নিজেই আবার নিজেকে ধমক দেয়। সে কেন আসবে? সে তো এখন আমার সাথে কথাই বলে না। সে আর বেশি কিছু না ভেবে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নেয়। তারপর ধীরে ধীরে পা ফেলে বেলকনির দিকে যায়। সেখানে বসে হালকা ঠান্ডা হাওয়ায় চোখ বন্ধ করে একটু নিঃশ্বাস নেয় সে। হালকা ঠান্ডা বাতাসে ওর চুলগুলো উড়তে থাকে। কখন যে ঘড়ির কাঁটা ঘুরে সকাল 7:30 ছুঁয়ে আছে সে টেরও পায়নি। ঘড়ির দিকে তাকিয়ে আয়াত একটু চমকে ওঠে। এতক্ষণ ধরে আমি এখানে বসে আছি? তারপর সে ধীরে ধীরে নিচে নামে। ফাহাদ ভাইয়ের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ আয়াতের পা থেমে যায়। দেখে রুমটা লক করা। হাতের আঙ্গুল দিয়ে একবার ধাক্কা দিয়ে দেখে, হ্যাঁ, সত্যিই লক। তার মুখে একটা কৌতূহলী ভাব ভেসে ওঠে। ফাহাদ ভাই, এত সকালে কোথায় গেলেন? কাল অত রাতে ফিরলেন, সকালে আবার বেরিয়ে গেলেন। সে আর বেশি কিছু না ভেবে আবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। নিচে এসে দেখে সবাই টেবিলে বসে আছে। আঞ্জুম খান, আদিবা, আলিশা, আরু, ফায়াজ সবাই আছে। সে দেখে শুধু ফাহাদ ভাই নেই। সে নিজের চেয়ারে বসে আর হালকা গলায় বলে ওঠে, ফাহাদ ভাই কোথায়? আলিশা তখন ওর পাশেই বসেছিল। আয়াতের প্রশ্ন শুনে সে মুখ ঘুরিয়ে বলে, কেন, তুই জানিস না? সে তো সকালেই চলে গেছে, তার নাকি কি জরুরি কাজ আছে। আয়াত চমকি তাকায় আলিশার দিকে। সকালেই? এত সকালে চলে গেল? আয়াত আর কিছু বলে না। সে একটু কষ্ট পায়, তাই চুপচাপ সকালের নাশতা করে নিজের রুমে চলে যায়। দেখতে দেখতে কেটে গেছে 1 সপ্তাহ। আয়াত এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে। রুটিন মাফিক কলেজে যাওয়া আসা করছে। সকালে উঠে গোছগাছ করে নিজের মতো নিচে নামে। সকালের নাশতা খেয়ে বেরিয়ে পড়ে।
সবকিছু আগের মতোই চলছে, শুধু একটা ব্যাপার ছাড়া, তা হলো ফাহাদ ভাই। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে তাদের মধ্যে আর কোনো কথা হয়নি। না সে খোঁজ নেয়, না একবার জিজ্ঞেস করে কেমন আছিস। একসময় যে মানুষটা দিনে 10 বার বলতো সাবধানে চল, এখন সে যেন একদম অপরিচিত। সবার সাথে ফাহাদের কথা হয়, শুধু আয়াত বাদে। আয়াত প্রথমে ভেবেছিল হয়তো কাজের চাপ কিংবা অপারেশনের ব্যস্ততা, কিন্তু এখন আর সে নিজের মনকে বোঝাতে পারে না। আয়াত অনেকবার ইচ্ছে করেছে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, রাগ করেছেন ফাহাদ ভাই আমার উপর? কিন্তু সাহস হয়নি। আয়াত আজ মনে মনে ঠিক করে, আর না, আজ কথা বলতেই হবে। কলেজের ব্রেক টাইমে সে ক্লাসরুম থেকে বেরিয়ে তুবাকে বলে, তোর ফোনটা দে তো। কেন, কি হয়েছে? একজনকে কল দিব, দে। কাকে কল দিবি? দিব একজনকে। বলেই আয়াত নম্বর ডায়াল করে ফাহাদের। ফোনটা বাজে 2 বার, 3 বার, এরপর কল রিসিভ হয়। আয়াত গলা চেপে একটু নরম ন্যাকা সুরে বলে, বাবুর আব্বু, তুমি আমার উপর রাগ করে আছো কেন? ফাহাদ চমকে ওঠে। সে একটু থেমে জবাব দেয়, কে আপনি? আর আমাকে বাবুর আব্বু বলছেন কেন? আয়াত এবার একটু ন্যাকা কান্না মেশানো গলায় বলে, ছি বাবুর আব্বু, তোমার সাথে আমার একটু ঝগড়া হয়েছে বলে তুমি আমায় ভুলে গেলা? এই তোমার ভালোবাসা? ফাহাদ এবার বুঝে ফেলে এই বাদরামিটা আর কেউ করতে পারে না আয়াত ছাড়া। একটু বিরক্ত ভঙ্গিতে সে বলে, তুই কলেজে কি যাস বাথরুমে করতে? ফোন দিয়েছিস কেন তাই বল। ফাহাদ ভাই বাড়ি আসবেন কবে? কেন? আপনাকে ভীষণ মিস করছি ফাহাদ ভাই। এক মুহূর্ত নিঃশব্দ থাকে, এরপর ফাহাদ বলে, থাপড়ে গাল লাল করে দেব আর যদি আমার বাথরুমে করতে দেখি, বেয়াদব। বলেই কল কেটে দেয়। আয়াত হাসিতে ফেটে পড়ে, ফোনটা বুকে চেপে ধরে বলে, যাক, এতদিন পরে ফাহাদ ভাইকে জ্বালিয়ে একটু শান্তি তো পেলাম। তার চোখে মুখে তৃপ্তির ঝিলিক, যেন মনটা হালকা হয়ে গেছে অনেকটা। পাশ থেকে রাফা বলে ওঠে, আর তুই এবার শেষ আয়াত, ফাহাদ ভাই এসে যে তোকে এবার কি করবে আল্লাহ ভালো জানে। আয়াত একটা ঢোক গিলে জবাব দেয়। দেখা যাবে কি কে কি করে। এরপর সবাই মিলে হেসে উঠে ক্লাসরুমের দিকে হাঁটা দেয়। কলেজ শেষে আজ আয়াতের মনটা বেশ ফুরফুরে, তাই তারা সবাই মিলে ফুসকা খেতে যায়। আয়াত ঝাল দিয়ে একেবারে 2 প্লেট ফুসকা শেষ করে। আয়াত যখন বাসার পথে ফিরছিল, ঠিক তখনই রাস্তায় দেখা হয়ে গেল ফাহাদের বন্ধু রায়হানের সঙ্গে। আয়াত বুড়ি, কেমন আছো? আয়াত মুখে একগাল হাসি নিয়ে উত্তর দেয়, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? রায়হান একটু নাটকে ভঙ্গিতে বুকে হাত রেখে বলে, ভাইয়া বলো না গো, সুন্দরী মেয়েদের মুখে ভাইয়া ডাক শুনলে বুকের বাপাশা একেবারে টান পড়ে গো। রায়হানের কথা শুনে আয়াত হেসে ফেলে, হালকা করে মাথা ঝাঁকিয়ে বলে, কোথায় যাচ্ছেন ভাইয়া? এই তো এদিকে একটু কাজ ছিল, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তারপর আয়াতের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করে, তা তুমি কোথায় যাও? বাসায় যাচ্ছ বুঝি? তাহলে আসো, আমি তোমাকে নামিয়ে দিয়ে যাচ্ছি। আয়াত একটু অবাক হয়, তারপর হেসে জবাব দেয়, না ভাইয়া থাক, আমি চলে যাব। আরে কি বলো, আমি যদি সুন্দরী কাউকে নিজের গাড়িতে একদিন না তুলতে পারি, তাহলে এই গাড়ি কিনে লাভ হলো কি? আয়াত একটু মুচকি হাসি দিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ির ভেতর দিয়ে রায়হান আয়াতের দিকে তাকিয়ে বলে, তোমার হাসিটা কিন্তু আগের থেকেও সুন্দর হয়ে গেছে। আয়াত চোখ বড় করে বলে, এসব কথা সব মেয়েদের বলে বেড়ান বুঝি? না গো। দুজনে হালকা টুকটাক গল্প করতে করতে একসময় বাড়ির সামনে পৌঁছে যায়। গাড়ি থেমে যায়। রায়হান আয়াতের দিকে তাকিয়ে বলে, চলো সুন্দরী মেয়ে, তোমার রাজপ্রাসাদ এসে গেছে। আয়াত হেসে গাড়ি থেকে নামতে নামতে বলে, ধন্যবাদ রায়হান ভাই, চলেন বাড়ির ভেতর, সবাই আপনাকে দেখলে খুশি হয়ে যাবে অনেক। আজ না, পরে সময় করে একদিন আসবো, তখন চাটা খাওয়াবে কিন্তু। বলেই চোখ টিপ দেয়, তারপর হালকা হেসে গাড়ি স্টার্ট দেয়। ঠিক আছে। এরপর আয়াত ধীরে ধীরে বাড়ির ভেতরে পা রাখে। বাড়িতে ঢুকেই চারদিকে চোখ ঘুরিয়ে দেখে যেন ঘরে এক অদ্ভুত হুলুস্থুল কাণ্ড। কেউ রান্নাঘরে ব্যস্ত, কেউ আবার ঘর গোছাতে হিমশিম খাচ্ছে। এই অদ্ভুত ব্যস্ততা দেখে আয়াত কিছুটা অবাক হয়। সে আলিশার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, ওই আপু, কি রে, বাড়িতে আজ কিসের এত তোড়জোড়? আরে তুই জানিস না, আজ বিকেলে আরু আপুর এঙ্গেজমেন্ট। কি বলছো? সত্যি আজ আরু আপুর এঙ্গেজমেন্ট? আমি তো কিছুই জানি না। আরে এতদিন তুই অসুস্থ ছিলি তো, তাই আগের তারিখটা ক্যান্সেল করা হয়েছিল। কিন্তু এখন সাফওয়ান ভাই বলছে আর দেরি চলবে না, 1 সপ্তাহের মধ্যে তার নাকি বউ চাই, তাই আজ হঠাৎ করে এঙ্গেজমেন্ট ঠিক হলো। পরে বড়রা বসে ঠিক করবে কবে বিয়ে হবে। আয়াত লাফিয়ে উঠে খুশিতে চিৎকার করে বলে,
ইস, কি মজা! বাড়িতে বিয়ে মানেই ধুমধাম হবে, আনন্দ হবে। আর হ্যাঁ, অনেকদিন কলেজেও যেতে হবে না। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা গলায় ফাহাদ বলে ওঠে। সারাদিন বাদরের মতো লাফানো ছাড়া তোর আর কোনো কাজ নেই না? ফাহাদের গলা শুনেই আয়াতের হাসি বন্ধ হয়ে যায়। সে ভেতরে ভেতরে একটু কেঁপে ওঠে। চুপি চুপি একটা ঢোক গিলে তারপর ধীরে ধীরে পেছনে ঘোরে। তার ঠোঁটে একটা ক্যাবলা মার্কা হাসি। আপনি কখন আসেন ফাহাদ ভাই? আলিশা, উপরে যা। আলিশাই ফাহাদের এই গম্ভীর কণ্ঠ শুনে আর কিছু না বলে দ্রুত পায়ের শব্দ তুলে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যায়। আর এদিকে আয়াত আস্তে করে আবার একটা শুকনো ঢোক গিলল। নিজের মনে মনে ভাবে, আহারে, আজ তো মনে হচ্ছে আমার কপালে শনি, বুধ, রাহু সব একসাথে লাগছে। কেউ আমাকে আজ আর বাঁচাতেই পারবে না। সে মনে মনে আবার বলে, আল্লাহ, এবার যেন থাপ্পড় না পড়ে। ফাহাদ ধীরে ধীরে আয়াতের দিকে এগিয়ে আসে। আয়াত একটু পেছাতে যাবে, ঠিক তখনই ফাহাদ একদম তার চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলে, তখন কি যেন বলছিলি? আমাকে ভীষণ মিস করছিস, তাই না? আয়াত এবার পুরো চুপ। ফাহাদের দিকে তাকিয়ে সে থতমত খেয়ে যায়। সে ফাহাদের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, আরে না না, আমি তো মজা করছিলাম। এবারে ছেড়ে দিলাম, কিন্তু যদি আবার কখনো দেখি তুই আমার সাথে এমন বাদরামি করেছিস, তাহলে কিন্তু আমি আর চুপ করে বসে থাকবো না। তোর জন্য আমি এমন একটা শাস্তি ঠিক করে দেব যা তুই কল্পনা করতে পারবি না। ফাহাদ আরেকটু কাছাকাছি এগিয়ে এসে গলায় মৃদু কম্পন এনে বলে, এবার সমাধান না হলে আমি তোর জন্য এমন ঝড় সৃষ্টি করব যা থেকে তুই বাঁচার পথ খুঁজে পাবি না। বলেই সে আয়াতকে পাশ কাটিয়ে চলে যায়। আয়াত কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ফাহাদ ঠিক কী বলতে চাইল সেটা বুঝতে উঠতে পারল না। সে নিজের মনে বলে, এত ভেবে লাভ নেই, যা হবে পরে দেখা যাবে। আগে ফ্রেশ হয়ে আসি, এই গরমে জীবনটা যেন শেষ হয়ে গেল। সে রুমে ঢুকে ধীরে ধীরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে ওয়াশরুমে ঢোকে। আয়াত আজ একটু বেশিই সময় নেয় গোসল করতে। গোসল শেষে আয়াত একটা সবুজ রঙের সেমি সিল্ক 3 পিস পরে। হালকা গ্লিটার করা কাপড়টা তার গায়ের রঙের সাথে যেন একেবারে মিশে যায়। আয়নার সামনে বসে চুলগুলো আলতো করে তোয়ালে দিয়ে মুছে নেয়, তারপর খোলা চুলেই হালকা একটা ক্লিপ দিয়ে সামনের দিকে গুজে রাখে। সব কিছু গুছিয়ে সে ধীরে ধীরে নিচে নামে। সিঁড়ির শেষ ধাপ পেরোতেই তার চোখে পড়ে ড্রয়িং রুমটা এখন একেবারে জমজমাট। সাফওয়ান ভাইয়ের বাড়ির সবাই চলে এসেছেন। কারো হাতে গিফট, কারো হাতে মিষ্টির বক্স। আয়াত নিচে দাঁড়িয়ে চারপাশটা দেখে কয়েক সেকেন্ড, তারপর যেন হঠাৎ কিছু মনে পড়ে তার। এক দৌড়ে সোজা চলে যায় আরু আপুর রুমের দিকে। দরজাটা হালকা ভেজানো। ভেতরে ঢুকে আয়াত থমকে দাঁড়ায়। আরু আপু আয়নার সামনে বসে আছেন, হালকা গোলাপি রঙের একটা শাড়ি। শাড়ির পাড়ে সূক্ষ্ম রূপালি স্টোনের কাজ করা, সঙ্গে ম্যাচিং গয়না, গলায় হালকা একটা নেকপিস, কানে ছোট্ট দুল, চুলটা খোপা করে বাঁধা, আর পাশে একটা জুঁই ফুলের মালা গুজে রাখা। উফ আপু, তোমাকে তো পুরো পরীর মতো লাগছে দেখতে। আরু আয়নার দিকে তাকিয়েই হেসে ফেলে। তুইও না আয়াত? আয়াত এসে তার পাশে বসে পড়ে, কাঁধে মাথা হেলিয়ে বলে, তুমি তো আজ কাটছো সবার নজর। সাফওয়ান ভাই তোমায় দেখে হয়ে যাবে পাগল, একদম ফিদা। আরও একটু লাজুক হাসি দিয়ে মুখটা ঘুরিয়ে নেয়। তাদের কথার মাঝে হঠাৎ ঘরে প্রবেশ করেন মেহেরনুর খান। তিনি ঘরে ঢুকেই আরুকে দেখে দাঁড়িয়ে যান মুহূর্তের জন্য। তার চোখে মুখে বিস্ময়ের ছায়া। তার যেন বিশ্বাসই হচ্ছে না চোখের সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সেই ছোট্ট আরু। তিনি নরম কণ্ঠে বলেন, মাশাআল্লাহ, আমাদের সেই ছোট্ট আরু আজ কত বড় হয়ে গেছে রে মা। তিনি আস্তে করে এগিয়ে এসে আরুর মুখের সামনে একটু ঝুঁকে দাঁড়ান। তারপর আরুর কানের পাশে এক ফোঁটা কাজল লাগিয়ে দিয়ে বলেন, কারো নজর না লাগুক। আরু তার ফুপি আম্মার মুখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য চুপ করে যায়। তার চোখের কোণা চিকচিক করে ওঠে আবেগে, স্মৃতিতে। ভেতরের সব কিছু হঠাৎ একসাথে ভেঙে পড়ে যেন। সে আর কিছু না ভেবে এগিয়ে এসে জড়িয়ে ধরে তার ফুপি আম্মাকে, তারপর কান্না করে দেয় নিঃশব্দে। মেহেরনুর খান প্রথমে একটু চমকে যান, তারপর মায়ের মমতায় জড়িয়ে ধরে নারুকে আরও শক্ত করে। তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আজ তো তোর হাসির দিন রে। ফুপি আম্মা, আমি তো কখনো বুঝিইনি এত তাড়াতাড়ি এভাবে বড় হয়ে যাব। আমি চাই না এ বাড়ি থেকে কোথাও চলে যেতে। আরে পাগলি মেয়ে, তুই তো এখনো কোথাও যাচ্ছিস না, কান্না করিস না মা। তিনি আলতো করে আরুর মাথায় হাত বুলিয়ে দেন। হঠাৎ পাশ থেকে আয়াত বলে ওঠে, আহারে, একদিন তো আমারও এভাবে কান্না করতে হবে। আয়াতের এই কথা শুনে আরু আর মেহেরনুর খান দুজনেই তার দিকে তাকিয়ে হেসে ফেলেন।
ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে ফাহাদের কণ্ঠ। নির্লজ্জ মেয়ে, বিয়ে করার এতই শক্ত? দাঁড়া, আজকে ছোট মামনিকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছে। বেয়াদব। আয়াত চোখ গোল করে বলে ওঠে, ফাহাদ ভাই আপনি এখানে কেন? আর আমি তো একটু মজা করছিলাম। তার গলায় ছিল হালকা ভয়ের ছাপ আর মুখে সেই চিরচেনা ক্যাবলা মার্কা হাসি। ফাহাদ একদম গম্ভীর মুখে বলে, আজকাল তুই একটু বেশি মজা করছিস বলে মনে হয়। ফাহাদ 1 সেকেন্ড চুপ থেকে আবার বলে, দাঁড়া, তোর ব্যাপারটা পরে দেখে নিচ্ছে। এই বলে সে সোজা চলে যায় আরুর কাছে। তারপর গিয়ে আরুর হাত ধরে বলে, চল, সব নিচে অপেক্ষা করছে। আরু ফাহাদের সাথে নিচে নেমে যায়। আয়াত তখনও দাঁড়িয়ে থাকে। মেহেরনুর খান তার দিকে তাকিয়ে বলেন, চল মা, তুইও চল। আয়াতও ধীরে ধীরে মেহেরনুর খানের সাথে নিচে নামে। সিঁড়ি ধরে নামতে নামতে আয়াত চারপাশটায় চোখ বুলিয়ে দেখতে থাকে। সে দেখে পুরো ড্রয়িং রুম মানুষে মানুষে গমগম করছে। সাফওয়ান আরুকে নিয়ে গিয়ে সাফওয়ানের পাশে বসিয়ে দিচ্ছিল, আর আয়াত মেহেরনুর খানের সাথে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামছিল। সবুজ 3 পিসে তাকে যেন অন্যরকম সুন্দর লাগছিল আজ। ঠিক সেই মুহূর্তে আয়াতকে দেখে সাফওয়ানের কাজিন তুষার পাশে বসে থাকা আর এক বন্ধুর কানে কানে বলে বসে, ভাই, এই মেয়েটা কে রে? দেখ দেখ, মালটা একদম জোস, দেখেই মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খাই। তুষার ভাবেনি কথাটা কেউ হয়তো শুনবে, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, ফাহাদ ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল। শব্দটা তার কানে যাওয়া মাত্র সে থমকে দাঁড়ায়। মাথা ধীরে ধীরে ঘুরিয়ে তুষারের দিকে তাকায়। তার চোখে যেন আগুন জ্বলছে। আয়াত একা দাঁড়িয়েছিল সবার থেকে একটু দূরে, ভিড় থেকে আলাদা হয়ে। ঠিক তখনই ফাহাদ এসে থামল তার সামনে। চোখে মুখে একটা অস্বাভাবিক রাগ ফুটে উঠেছে। সে কঠিন গলায় আয়াতকে বলে, তুই এই মুহূর্তে তোর রুমে যাবি, আর অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তোকে আমি নিচে যেন না দেখি। আয়াত মুখ ভেঙচি দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, আপনি কে যে আমি আপনার কথা শুনবো? ফাহাদ এবার একটু সামনে এগিয়ে গিয়ে শান্ত গলায় বলে, থাপ্পড় দিয়ে কাল লাল করে দেব তোকে, যদি এখানে আর এক মুহূর্ত দেখি। আয়াত থমকে যায়। তার চোখ পড়ে ফাহাদের চোখে। চোখ দুটো লাল হয়ে আছে, রাগে টনটন করছে যেন। সে বুঝে ফেলে কিছু একটা হয়েছে। কোনো এক অজানা কারণে ফাহাদ এখন ভীষণ রেগে আছে। তাই সে আর কোনো কথা না বলে মনে মনে বলে, এখন যদি কথা না শুনি তাহলে সত্যি সবার সামনে কষে চল খেতে হবে। সে আর কোনো কথা না বলে মুখটা একটু গম্ভীর করে চুপচাপ রুমের দিকে হাঁটা শুরু করে দেয়। আরু সাফওয়ানের পাশে বসতেই সাফওয়ান তার দিকে একটু ঝুঁকে গিয়ে কোমল গলায় কানে কানে বলে, আরু সোনা, তোমাকে আজ একদম নতুন বউ লাগছে। আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি গো। এই শাড়িতে তোমায় দেখে মনে হচ্ছে যেন আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। আরু এবার পুরোই লাল হয়ে যায়। তার চোখ নামিয়ে ফেলে সাফওয়ানের চোখ এড়িয়ে যেতে চায়, কিন্তু সাফওয়ান থামে না। সে হালকা হেসে আরুর কানের কাছে মুখ এনে আবার ফিসফিস করে বলে, এমনভাবে লজ্জা পেও না আরু সোনা। পরে যদি আমি কন্ট্রোল হারিয়ে ফেলি তাহলে কিন্তু তোমারই সমস্যা হবে। আরু এবার চোখ বড় করে তাকায় সাফওয়ানের দিকে। গলা নামিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, সাফওয়ান ভাই, আল্লাহর ওয়াস্তে এবার একটু চুপ করেন। সাফওয়ান আরুর পাশে বসে থাকা অবস্থায় সবাই যখন আংটি পরানোর প্রস্তুতি নিচ্ছে, তখনই হঠাৎ সাফওয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আজই আমার আর আরুর আকাদ হবে। আমি বউ ছাড়া আর থাকতে পারছি না। সাফওয়ানের এমন ঠোঁটকাটা কথা শুনে লজ্জায় আরুর কাশি উঠে যায়। সবাই চমকে তাকায় তার দিকে। সাফওয়ান আবার বলে, আর যদি আজ আকাদ না হয় তাহলে আমি এই মুহূর্তে লন্ডনের টিকিট কাটব, তারপর আর কখনো বাড়ি ফিরব না। তার এমন কথা শুনে চারপাশটা স্তব্ধ হয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সাফওয়ানের দিকে। আরু মুখ নিচু করে বসে থাকে, গালটা টকটকে লাল হয়ে গেছে লজ্জায়। অপরদিকে সাফওয়ান এখনও তার জেদে অটল। তার চেহারায় একরকম অস্থিরতা, চোখে অদ্ভুত রকমের তাড়াহুড়া। শেষমেশ পরিবারের সবাই সাফওয়ানের জেদের কাছে হার মানে। তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই সেদিন সবার সম্মতি নিয়ে আরু আর সাফওয়ানের আকদ সম্পন্ন হয়। কিন্তু এখানেই শান্ত হয়নি সাফওয়ান। আকদ শেষ হতেই সে বেশ জোর গলায় বলে বসে, আমি 7 দিনের মধ্যে বউ বাড়ি চাই, আর একা থাকা আমার পক্ষে সম্ভব না। ছেলের মুখে এমন নির্লজ্জ মার্কা কথা শুনে সাফায়েত চৌধুরীর গলায় কি যেন আটকে যায়। হঠাৎ এক দমকা কাশি শুরু হয়ে যায় তার। ঘরের সবাই তখন মুখ চেপে হাসছে। সাফওয়ানের জেদের সামনে শেষমেশ সবাই হার মানে। সবাই বাধ্য হয়ে তাদের বিয়ের অনুষ্ঠান 7 দিনের মধ্যে ঠিক করে। অতিথিদের আপ্যায়ন, খাওয়া দাওয়া, আড্ডা সব শেষ হতে সন্ধে হয়ে যায়। আদিবা আর আলিশা মিলে সাফওয়ান আর আরুকে ওপরে নিয়ে যায়। আদিবা আর আলিশা তখন সাফওয়ান আর আরুর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, চলো ওপরে চলে আস। তারপর তারা তাদের আরুর রুমে দিয়ে বলে, ফ্রেশ হয়ে নাও। বলেই তারা চলে যায়।
অন্যদিকে আয়াত রুমে গিয়েই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর দেখে সন্ধে হয়ে গেছে। সে রুমের ভেতর হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর বিড়বিড় করে বলছে, এই ফাহাদ ভাই মানুষটা, সে কি মানুষ নাকি পাথর? সে কখন থেকে না খেয়ে বসে আছি, একবার এসে খোঁজও নিল না। পাষাণ মানুষ একটা। ঠিক তখনই রুমের দরজা খুলে ভেতরে ঢুকে ফাহাদ। তার হাতে একটা প্লেট, তাতে কাচ্চি আর একটা রোস্ট। সে আয়াতের জন্যই নিয়ে এসেছে। আয়াত তাকে দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়, মুখে রাগের ভাব এনে বিছানায় গিয়ে বসে থাকে। খাবার এনেছে, আয় খেয়ে নে। আমি খাবো না, আপনি খাবার নিয়ে যান। আমি বেঁচে থাকি নাকি মরি তাতে তো আপনার কিছু যায় আসে না কারোর। ফাহাদ একটা বাঁকা হাসি দিয়ে খাটের উপর বসে বলে, ঠিক আছে, তোর খাওয়া লাগবে না, আমি খাই, তুই দেখ, ঠিক আছে? এই বলে প্লেটটা নিজের দিকে টেনে নেয় আর রোস্টের একটা টুকরো তুলতে যায়। আয়াত চোখ বড় বড় করে তাকিয়ে মনে মনে বলে, এ লোকটা তো নিষ্ঠুর হলো কবে থেকে। আমি না খেয়ে বসে আছি, কই আমাকে রাজি করিয়ে খাওয়াবে, তা না করে নিজেই খাচ্ছে। খাও খাও, একাই খেয়ে নিও। আয়াতের মুখে রাগ, কিন্তু চোখ ঠিকই প্লেটের দিকে আটকে আছে। ঠিক তখনই ফাহাদ তার মুখের সামনে এক লোকমা খাবার ধরে আর বলে, চুপচাপ খেয়ে নে। আয়াত প্রথমে কিছুটা অবাক হয়। এই লোকটা সত্যিই নিজের হাতে খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ ফাহাদের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর খুশি মনে কিছু না বলে চুপচাপ খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ হলে ফাহাদ উঠে দাঁড়িয়ে হালকা গলায় বলে, চুপচাপ ফ্রেশ হয়ে পড়তে বসবি, আর রুমের বাইরে বের হলে কিন্তু ঠ্যাং ভেঙে দেব। এইটুকু বলেই সে চুপচাপ রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। অন্যদিকে আদিবা মাত্র নিজের রুমে ঢুকল। সে জামাকাপড় নিয়ে ফ্রেশ হতে যাওয়ার সময়ই পেছন থেকে হঠাৎ জড়িয়ে ধরে ফায়াজ। আদিবা একটু বিরক্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে বলে, কি করছো? ছাড়ো তো, কেউ চলে আসবে। দেখে ফেললে তো বরং ভালো হয়, আমার আর কষ্ট করে কিছু বলতে হবে না, তারা নিজে থেকে আমাদের বিয়ে দিয়ে দিবে। আদিবা চোখ গোল করে ফায়াজের দিকে তাকিয়ে বলে, ছি, তুমি এইসব চিন্তা করো? এই ছিল তোমার মনে? ছি, এর কি হল? ছি, এর কি হলো? ভালো কথা তো বললাম। তারপর আদিবার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, আর কতদিন এইভাবে থাকবো বলো তো? বয়স তো আর কম হলো না, ঠিক সময় বিয়ে করলে আজ হয়তো 2টা বাচ্চার বাবা হয়ে ঘুরতাম। তারপর এক ধরনের ভালোবাসা মেশানো দুষ্টু হাসি দিয়ে বলে, চলো না জান, আমরাও বাসর সেরে ফেলি। আদিবা চোখ বড় বড় করে ফায়াজের দিকে তাকিয়ে বলে, পাগল হয়ে গেল নাকি? পাগল তো হয়েছি অনেক আগেই তোর প্রেমে, এখন শুধু ডুবে মরে যাওয়া বাকি। সে একটু থেমে আবার বলে, দেখ, বিয়ে হলো আগে আমার, কিন্তু সাফওয়ান বেডা আগে বাসর করছে, এটা কি মানা যায়? চল না জান, আমরাও বাসর করে ফেলি। আদিবা ফায়াজকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে বলে, পাগল হয়ে গেল নাকি? ছি, লজ্জা করে না তোমার? ছোট বোনের বাসর নিয়ে কথা বলছো, নির্লজ্জ লোক। এই কথা বলেই সে জামাকাপড় নিয়ে সোজা ওয়াশরুমের দিকে চলে যায়। ফায়াজ দাঁড়িয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, লজ্জার কি হলো? যা সত্যি তাই তো বললাম। আগে বিয়ে করলাম আমি, বাসর করছে সাফওয়ান বেডা। জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে গেলাম। আলিশা নিচে বসেছিল। হঠাৎ একদম চুপচাপ একটা ছোট্ট মেয়ে এসে তার পাশে দাঁড়িয়ে বলে, আপু, তোমার জন্য কে জানি ছাদে ডাকছে। আলিশা একটু অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলে, আমাকে? আপু, আর আমাকে শুধু বলেছে তোমাকে জলদি পাঠাতে। এই বলে মেয়েটা দৌড়ে চলে যায়, আর আলিশা এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মনের ভেতর কৌতূহলের ঢেউ। আমাকে আবার ছাদে কে ডাকে? সে ওড়নাটা একটু গুছিয়ে ধীরে ধীরে ছাদের দিকে হাঁটা দেয়। আলিশা ছাদের দরজা ঠেলে ভেতরে পা রাখতেই হঠাৎ আচমকা কেউ তার হাত ধরে টান দেয়। সে ভয় পেয়ে চিৎকার করতে যাবে, ঠিক তখনই কেউ বলে ওঠে, আরে আমি। চেনা কণ্ঠ শুনে আলিশা চোখ বড় করে তাকায়। সামনেই দাঁড়িয়ে আছে সিফাত। সে হালকা হেসে তাকিয়ে আছে তার দিকে। আলিশা রাগে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি পাগল নাকি? এইভাবে কেউ টানে? আমি তো হার্ট অ্যাটাক করে বসতাম। আলিশার কোমর জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে নরম গলায় বলে, পাগল তো আমি অনেক আগেই হয়েছি তোমার প্রেমে, নতুন করে আবার কি পাগল হব বলো? বলেই সে মাথা নিচু করে ভালোবাসায় ভরা এক চুমু এঁকে দেয় তার কপালে। অন্যদিকে আরুর অবস্থা একদম খারাপ। সে একেবারে গরমে আর লজ্জায় মিশে গেছে। সে ঘরের এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে মাথা নিচু করে শাড়ির কোনা হাতের আঙুলে পেঁচিয়ে বারবার ঘুরিয়ে যাচ্ছে। সাফওয়ান ধীরে ধীরে এসে দাঁড়ায় আরুর ঠিক পেছনে। আরু তখনও নিচের দিকে তাকিয়ে শাড়ির কোনা আঙুলে জড়িয়ে ঘুরিয়ে যাচ্ছে। তার ঠোঁট কাঁপছে। ঠিক তখনই সাফওয়ান তাকে নরম হাতে পেছন থেকে জড়িয়ে ধরে আর তার কানে কানে বলে, আরু সোনা, তোকে যে বউ সাজে আজ কি যে সুন্দর লাগছে, আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি রে।
আরু লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, শরীরটা একটু কেঁপে ওঠে, বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করতে থাকে। সে অনেক কষ্ট করে বলে, সাফওয়ান ভাই কি করছো? ব্যাস এই একটাই লাইন যেন যথেষ্ট ছিল সাফওয়ানের জন্য। সে আর কোনো কিছু না ভেবে এক ঝটকায় আরুকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, তারপর তার ঠোঁট জোড়া দখল করে নেয়। কোনো হঠকারিতা নয়, একটা গভীর অনুভব, একটা মনের টান, যা কোনো শব্দেই বলা যায় না। আরু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার শরীর কাঁপছে, চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। সে বুঝতেই পারছে না তার সাথে হঠাৎ কি হচ্ছে। সেই বিষয়টি বোঝার সাথে সাথে সাফওয়ানকে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু সে সাফওয়ানের শক্ত বাহু থেকে নিজেকে ছাড়াতে পারে না। ডোন্ট ডিস্টার্ব মি, আরু সোনা। এই বলেই সে আবার তার ঠোঁটে ঠোঁট রাখে। আরু ঘাবড়ে যায়, কিন্তু ততক্ষণে সাফওয়ান তাকে কোলে তুলে নেয় আর ধীরে ধীরে বিছানায় নামিয়ে রাখে। কি করছেন? সে কথা শেষ করার আগেই সাফওয়ান তার ঠোঁট জোড়া দখল করে নেয়। এরপর সে আরুকে নিজের কাছে টেনে নেয়। আরুর বারবার কেঁপে উঠছে, তার হৃদস্পন্দন সাফওয়ানের সাথে এক হয়ে ধুকপুক করতে লাগল। তার চোখ বুজে গেল কোনো এক অজানা অনুভূতিতে, গায়ে এক অদ্ভুত শিহরণ খেলে গেল, যেন প্রতিটি মুহূর্তে সে সাফওয়ানের ভালোবাসায় ডুবে যাচ্ছে, নিজেকে হারিয়ে ফেলছে এক অপরিসীম উষ্ণতায়। চারপাশ নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে তাদের নিঃশ্বাসের শব্দ, আর ভালোবাসার তীব্রতার ঢেউ যেন পুরো ঘরটাকে ভরিয়ে তুলেছে। তারা হারিয়ে গেল এক ভালোবাসায় ভরা, উষ্ণতায় মোড়া মধুর রাতের মাঝে। রাত 12টা, চারপাশ পুরো নিস্তব্ধ, একটা গুমট পরিবেশ, কোনো শব্দ নেই আশেপাশে, শুধু শোনা যাচ্ছে পুরনো ফাঁকা গুদামঘরের ভেতরে মশার গুনগুন আর কাঠের খসে পড়ার শব্দ। গুদামঘরের এক কোণে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা তুষার, সে নড়াচড়া করছে এখান থেকে ছাড়া পাওয়ার চেষ্টায়। সে গলা ফাটিয়ে বারবার চিৎকার করছে, কে তুমি? আমাকে কেন এখানে বেঁধে রেখেছ? আমাকে ছেড়ে দাও। একটা পায়ের শব্দ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তুষার বারবার চিৎকার করছে। অবশেষে সেই মানুষটা তার সামনে এসে দাঁড়ায়। হঠাৎ সে একটু নিচু হয়ে তুষারের চোখে বাঁধা কাপড় খুলে দেয়। আলো পড়তেই তুষারের চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। ফাহাদ ভাই, আপনি এখানে? আর আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? ফাহাদ ধীরে ধীরে তার সামনে এগিয়ে এসে নিচু গলায় বলে, তোকে কেন এখানে বেঁধে রেখেছে তুই জানিস না? ভাই, সত্যি আমি কিছু করাইনি, প্লিজ আমাকে ছেড়ে দেন। ফাহাদ ঠোক বাঁকিয়ে চোখ সরু করে বলে, তুই কিছু করিস না? তুষার আবার মাথা নাড়ে। পরের সেকেন্ডেই ঠাস করে ফাহাদ একটা ঘুষি বসিয়ে দেয় তুষারের নাক বরাবর। তারপর ফাহাদ এক ঝটকায় তার গলা চেপে ধরে, মুখটা এত কাছে আনে যে তুষার তার গরম শ্বাসের শব্দ শুনতে পায়। জানোয়ারের বাচ্চা, তুই খানপাড়ের মেয়েদের দিকে নজর দিয়েছিস, আবার বাজে মন্তব্য করেছিস, আর তুই বলছিস কিছু করিস নি? তুষারের মুখ লাল হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে, চোখ উল্টে যাচ্ছে। ফাহাদ কয়েক সেকেন্ড পর তার গলা ছেড়ে দেয়। তুষার হাঁপাতে হাঁপাতে শ্বাস নিতে থাকে আর কাশতে থাকে। তার গলা শুকিয়ে গেছে। সে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। ভুল যখন করেছিস তার শাস্তি তো পেতেই হবে। বলেই সে ধীরে ধীরে পকেট থেকে ছোট্ট এক কাচের বোতল বের করে। বোতলের ভেতরে স্বচ্ছ তরল। তুষার ভয়ে কেঁপে ওঠে। ভাই ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন, এইটা কি? আমি কথা শেষ হওয়ার আগেই ফাহাদ এক ঝটকায় তুষারের চোখের পাতা চেপে ধরে সেই রাসায়নিক ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে তুষারের চিৎকার পুরো গুদাম কাঁপিয়ে তোলে। ভাই, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। ফাহাদ তার চিৎকারের দিকে কোনো পাত্তা দেয় না। ব্যাগ থেকে একটা ইনজেকশন বের করে। সে তুষারের বাহু ধরে সেখানে একটা সুচ ঢুকিয়ে দেয় আর বলে, এবার সারা জীবনের মতো চুপ করে থাক। সেকেন্ডের মধ্যে তুষারের মনে হচ্ছে তার গলা যেন কেউ চেপে ধরেছে। সে আর চিৎকার করতে পারে না, তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। ফাহাদ এবার তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে, এই চোখ দিয়ে তুই খানবাড়ির মেয়েদের দিকে নজর দিয়েছিলিস, এখন থেকে তুই আর জীবনের দুনিয়ার আলোই দেখতে পারবি না। বলেই তারপর সে একজনকে ডেকে বলে, ওকে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে আসো। বলেই ফাহাদ আর পেছনে না তাকিয়েই চুপচাপ গুদাম থেকে বেরিয়ে যায়। সকাল 7টা। আজ আয়াতের ঘুম দেরি হয়ে যায়। কাল রাতে সবাই মিলে আড্ডা দিতে দিতে ঘুমাতে দেরি হয়ে যায়। সে ঘুম থেকে উঠে হাই তুলে ফ্রেশ হয়। তারপর বাইরে এসে দেয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:30। তার ভ্রু কুঁচকে যায়। সে বিড়বিড় করে বলে, আজ আর কলেজে যাব না, বাড়িতে সাফওয়ান ভাই আর অপু সবাই মিলে মজা করব। বলেই সে ফোনটা হাতে তুলে নেয়। তারপর মেসেঞ্জারে ঢুকতেই ক্লাস গ্রুপের নোটিফিকেশন চোখে পড়ে। সেখানে লেখা, আজ সকাল 9টায় টেস্ট, সবাই সময় মতো আসবে, আর যে যে না আসবে তার বাসায় কল দেওয়া হবে। ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। চোখের মনি বড় হয়ে যায়। তারপর সে ঠোঁট চেপে দাঁত কটমটো করে ফিস ফিস করে বলে,
বালের জীবন, বালের লেখাপড়া, একটু শান্তি নেই জীবনে। বলেই ফোনটা কষে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। রাগে গজগজ করতে করতে সে একবারে রেডি হয়ে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে আগে থেকেই সবাই বসে আছে। আয়াত নিজের চেয়ার টেনে বসে, তারপর একবার চারদিকে চোখ বুলিয়ে দেখে আরও আপু লজ্জায় মাথা নিচু করে আছে। আদিবা আর আলিশা বসে মিটমিট করে হাসছে। আয়াত কিছুই বুঝতে পারে না, মন মেজাজ এমনিতেই খারাপ, তাই সে চুপচাপ খাওয়া শুরু করে। কারো সাথে কথা না বলে দ্রুত খাওয়া শেষ করে চেয়ার ঠেলে উঠে বেরিয়ে যায়। তাকে এভাবে চলে যেতে দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর ফিসফিস করে বলে, টেবিলের একপাশে মাথা নিচু করে খাচ্ছে আরু, তার পাশে বসে আছে সাফওয়ান। মাঝে মাঝে সে নিজের পা আরুর পায়ের সাথে ঠেকিয়ে খোঁচা দিতে থাকে, আবার হঠাৎ করে হাত দিয়ে আরুর কোমরের পাশে আলতো স্পর্শ করে। আরুর গলা শুকিয়ে আসে, চামড়া জ্বালা করতে থাকে লজ্জায় আর অস্বস্তিতে। সে কোনো রকমে খাওয়া শেষ করে চুপচাপ নিজের রুমে চলে যায়। আদিবা আর আলিশা একটু পর খাওয়া শেষ করে কোচিংয়ের দিকে বেরিয়ে পড়ে। অন্ধকার একটা ঘরে বসে আছে এক যুবক, তার হাতে একটি মেয়ের ছবি। সে চোখের পলক না ফেলে সেই ছবিটার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক বিকৃত হাসি ফুটে ওঠে। নরম অথচ ভয়ঙ্কর স্বরে ফিসফিস করে বলে ওঠে, ইস, একদম পুতুল রে পুতুল। কবে যে এই পুতুলটাকে আমি নিজের করে পাবো? কিছুক্ষণ চুপ করে থাকার পর সে আবার ছবিটা বুকে চেপে ধরে ফিসফিসিয়ে বলে ওঠে, খুব বেশি দেরি নেই পাখি, তোমাকে আমি আমার কাছে ছিনিয়ে নিয়ে আসবো। এ কথা বলেই তার মুখে ফুটে ওঠে এক অট্ট হাসি। আই অ্যাম কামিং পাখি। আয়াত নিজের মনে মনে বকবক করতে করতে কলেজের গেটে ঢোকে। সে করিডোর দিয়ে জলদি করে ক্লাসে যাচ্ছিল। ঠিক তখনই সে কারো সাথে ধাক্কা খেয়ে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে দেয়াল ধরে নিজেকে সামলে নেয়। তারপর নিজেকে সামলে সামনের দিকে তাকিয়ে দেখে লম্বা, চওড়া, শ্যামবর্ণের এক যুবক দাঁড়িয়ে আছে তার সামনে। আয়াত তার দিকে তাকাতেই যুবকটা বলে ওঠে, সরি মিস, আমি দুঃখিত, আসলে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, তাই ভুল করে ধাক্কা লেগে গেছে। আয়াতের এমনিতেই মেজাজ খারাপ ছিল, তারপরেই ধাক্কা খেয়ে সে রেগে বলে, আপনি কি চোখ পকেটে নিয়ে হাঁটেন, নাকি মেয়ে দেখলে শুধু গায়ে পড়ে ধাক্কা দিতে ইচ্ছে করে? হ্যাঁ। যুবকটির ভ্রু কুঁচকে যায়। সে আয়াতকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো, তুমি কাকে কি বলছো জানো? আয়াত তার কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, আসছে আমার প্রধানমন্ত্রী, আপনি কোন বাল যে আমি মুখ সামলে কথা বলবো? সে একটু থেমে আবার বলে, ধাক্কা দিয়েছেন আপনি, আবার উল্টো আমাকে বড় বড় কথা শোনাচ্ছেন। বাহ বাহ। যুবকটি এবার আয়াতের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তো আপনাকে সরি বলেছিলাম, কিন্তু আপনি তো শুনলেন না, উল্টে আমার সাথে ঝগড়া শুরু করলেন। আয়াত ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, বাহ, দোষ করবেন আপনি, আর আমি কিছু বললে সেটাতে আমার দোষ? হ্যাঁ, দুনিয়ার ভালো মানুষের কোনো কদরই নেই। এবার যুবকটি বিরক্ত হয়ে আয়াতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার মতো পাগলের সাথে কথা বলা একেবারেই বেকার। বলে সে হনহনিয়ে চলে গেল। আয়াত দাঁড়িয়ে থেকে রাগে ফুঁসে ওঠে, কত বড় সাহস আমাকে পাগল বলে? আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। তারপর বলেই সে রাগে গজগজ করতে করতে ক্লাসে ঢুকে গেল। ক্লাসে ঢুকতেই আয়াত দেখে তার বেস্ট ফ্রেন্ডরা আগেই এসে বসে আছে। সে সোজা গিয়ে তাদের পাশে বসে পড়ে। তার মুখটা এমন গোমড়া দেখে সারা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে তোর? আয়াত কিছু বলতে যাবে, ঠিক তখনই স্যার ক্লাসে ঢুকে পড়লেন আর শুরু হয়ে গেল ক্লাস টেস্ট। টেস্ট শেষ হতেই আয়াত খুশিতে প্রায় নাচতে নাচতে ক্লাস থেকে বেরিয়ে আসে, কারণ আজ তার টেস্ট দারুণ হয়েছে। সকালের ঘটনা সে মুহূর্তেই ভুলে গেল। ব্রেক টাইমে তারা সবাই মিলে ক্যান্টিনে গেল কিছু খেয়ে নেওয়ার জন্য। সকালে ঠিকমতো খেয়ে না আসার জন্য তাদের অনেক ক্ষুধা লেগেছে। তারা সবাই মিলে গল্প করতে করতে হালকা নাস্তা সেরে নিল। ব্রেক টাইম শেষ হতেই আবার ক্লাসের দিকে রওনা হলো। আজ ফাহাদ স্যারের ক্লাস আছে, আর ওনার ক্লাসে যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে সরাসরি তার বাসায় ফোন চলে যায়, আর না হলে পরের দিন গার্ডিয়ান নিয়ে হাজির হতে হয় তার সামনে। তার প্যারায় সবার জীবন তেজপাতা। ওনার ক্লাসে পড়া না হলে তো কথাই নেই, তাই সবাই দ্রুত পায়ে ক্লাসে ঢুকে গেল। ক্লাসে ঢুকে সবাই সিটে বসতেই ক্লাসে ঢুকে ফাহাদ। ক্লাসে ঢুকেই ঠান্ডা গলায় সবার কাছে আস্তে আস্তে পড়া জিজ্ঞাসা করা শুরু করল। যে পড়া পারছে না তাকে সঙ্গে সঙ্গেই কান ধরে দাঁড় করিয়ে দিচ্ছে। আয়াতের পালা আসতেই আয়াত একটু থমকে গেল। ফাহাদের প্রশ্নের উত্তর না দিতে পেরে আয়াত চুপ করে দাঁড়িয়ে রইল। কান ধরে দাঁড়াও। কিন্তু আয়াত নড়ল না। ফাহাদ তার ঠিক পাশে দাঁড়ানো ছিল।
আয়াত তার আরেকটু কাছে গিয়ে ফিসফিস করে বলে, ফাহাদ ভাই, আপনি তো জানেন কেন আমার পড়া হয়নি, তাও আমাকে আবার কান ধরে দাঁড়াতে বলছেন আপনি। এটা তোর কলেজ আয়াত, আর এখানে আমি তোর ভাই নই, আর তোর ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছু জানিও না। তাই যা বলেছে সেটা করো, নাহলে কিন্তু শাস্তি দ্বিগুণ হবে। এই কথায় আয়াত রাগে ফুঁস করে ওঠে। সে কান ধরে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ফাহাদ এক ঝলক আয়াতের দিকে তাকালো, তারপর বাকিদের পড়া জিজ্ঞেস করতে লাগল। যারা কান ধরে দাঁড়িয়েছিল তাদের সবাইকে এক এক করে বসতে বলল, শুধু আয়াত ছাড়া। আয়াত এক কোণে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। পুরো ক্লাস সে দাঁড়িয়েছিল। ক্লাস শেষ হতেই ফাহাদ গম্ভীর মুখে আয়াতের দিকে তাকিয়ে বলে, আমার কেবিনে এসো। বলি সে আর একটাও বাড়তি কথা না বলে চুপচাপ ঘুরে বেরিয়ে গেল। ফাহাদ বের হতেই আয়াতের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ঠাস করে বেঞ্চে বসে পড়ল, চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। পুরো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার জন্য পায়ে বিষের মতো ব্যথা শুরু হয়। সে মুখ বুজে কোনো রকম ব্যথাটা সহ্য করে নেয়, আর মনে মনে ইচ্ছে মতো ফাহাদকে বকতে লাগল। শয়তান লোক একটা, সব জেনেও আমাকে এভাবে শাস্তি দিল, পুরো ক্লাস দাঁড় করিয়ে রাখলো আমায়। দেখবেন আপনার কপালে বউ জুটবে না। সে একটু থেমে আবার বলে, পুরো ক্লাস দাঁড়িয়ে করিয়ে রেখে এখন আবার কেবিনে রেখেছে, পারবো না আমি আপনার কেবিনে যেতে। বলেই আয়াত রাগে গজগজ করতে করতে তার ব্যাগ কাঁধে তুলে চুপচাপ হাঁটা শুরু করল। তারপর নিজের মনে মনে বিড়বিড় করে বলতে থাকে, আল্লাহ জানে আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, পুরো দিনটাই খারাপ যাচ্ছে আমার। কলেজের মাঠ পেরিয়ে যখন সে বাইরে বেরোবে, ঠিক তখনই হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক ছোট্ট বাচ্চা। আচমকা এমনভাবে সামনে একটা বাচ্চা দেখে সে থমকে গিয়ে ঝুঁকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবু? বাচ্চাটি কিছু না বলে তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দেয়। তারপর তার ছোট্ট দুহাত বাড়িয়ে দিয়ে আয়াতের হাতে একটি বক্স ধরিয়ে দিল। তারপর আর কোনো কথার উত্তর না দিয়ে দৌড়ে পালিয়ে গেল। আয়াত বিস্মিত চোখে বক্সের দিকে তাকিয়ে রইল। তারপর সে বাচ্চাকে ডাক দিয়ে বলে, এই যে বাবু শোনো। কিন্তু বাচ্চাটি যেন শোনারই সময় পেল না। ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে ভিড়ের মধ্যে। তার মেজাজ এমনিতেই খারাপ ছিল, তার উপরে অদ্ভুত কাণ্ড। তাই সে আর কিছু না বলে বক্সটি ব্যাগে রেখে দিল। তার পায়ের ব্যথা এতটাই বেড়ে গেছে যে তার জন্য দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়েছে। তাই সে আর দেরি না করে বাইরে বের হয়ে এক রিকশা ডাকল আর সোজা রওনা দিল বাড়ির পথে। আয়াত বাড়িতে ঢুকেই ধপ করে ড্রয়িং রুমে সোফায় বসে পড়ে। তার পা যেন এখন আর একদম চলছে না। তাকে এভাবে বসে থাকতে দেখে আনিসা খান ভ্রু কুঁচকে বলেন, কিরে, তুই কলেজ থেকে এসে ফ্রেশ না হয়ে এখানে এভাবে বসে আছিস কেন? পায়ে ভীষণ ব্যথা করছে বড় আম্মু। আনিসা খান তার দিকে তাকিয়ে কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন, হুট করে পায়ে ব্যথা? আবার কোথাও পড়ে গিয়েছিস নাকি? সবই তো তোমাদের আদরের ফাহাদের জন্য, সারা ক্লাস দাঁড় করিয়ে রেখেছে আমায়। কিন্তু মুখে সে কিছু বলে না, মাথা নিচু করে বসে থাকে। আনিসা খান এবার আয়াতের কাছে এসে বলেন, কই দেখি পায়ে কি হয়েছে? ও তেমন কিছু না বড় আম্মু, তোমার দেখা লাগবে না, হালকা একটু ব্যথা পেয়েছে, একটু পরে সেরে যাবে আবার। বলেই সে তার ব্যাগটা কাঁধে তুলে সোজা নিজের রুমের দিকে চলে যায়। আয়াত রুমে এসে ব্যাগটা টেবিলের উপর রেখে কোনো রকম ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। আর নিচে যায় না। পা ব্যথা নিয়ে সে যে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি। দুপুর 3টের দিকে ফাহাদ তার কাজ সেরে বাড়ি ফিরল। ডাইনিংয়ে এসে দেখে টেবিলে 2টা প্লেটে খাবার সাজানো। সে প্লেটের দিকে ভ্রু কুঁচকে তাকায়। সে বুঝতে পারে একটা তার জন্য সাজানো, কিন্তু অন্য প্লেট কার জন্য। আলিশা তখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তাকে দেখে ফাহাদ জিজ্ঞেস করে, 2টা প্লেট কার জন্য? আয়াত খায়নি, ওর নাকি পা ব্যথা করছে, তাই কলেজ থেকে এসে আর রুম থেকে বের হয়নি। ফাহাদ বুঝতে পারল ব্যাপারটা, তাই আর কোনো প্রশ্ন না করে সোজা নিজের রুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে এসে তার ড্রয়ার খুলে একটা মলম বের করে। এরপর মলমটা নিয়ে সোজা চলে যায় আয়াতের রুমের দিকে। ফাহাদ আয়াতের রুমে গিয়ে দেখে দরজাটা হালকা ভিড়ানো। সে দরজাটা আস্তে করে ঠেলে ভেতরে ঢুকে সোজা এগিয়ে যায় আয়াতের দিকে। আয়াতের দিকে দৃষ্টিটা পড়তেই তার গলা শুকিয়ে আসে। আয়াতের প্লাজো হাঁটুর ওপরে উঠে আছে, শরীরে ওড়নার কোনো খোঁজ নেই। ফাহাদের চোখ গিয়ে থামল আয়াতের গলার 4 আঙ্গুল নিচে ছোট্ট একটা কালো কুচকুচে তিলে। ফাহাদ একটা শুকনো ঢোক গিলল। এসব দেখে ফাহাদের কপাল বেয়ে টপ টপ করে ঘাম গড়িয়ে পড়তে লাগল। সে নিজেকে অনেক কষ্টে সামলে মনে মনে বলে, রুমের দরজা খুলে ঘুমাবে আর কাপড় কোনো হুঁশ থাকবে না।
এখন যদি আমার জায়গায় অন্য কেউ রুমে ঢুকতো তখন কি হতো? তুই কবে বড় হবি আর কবে একটু বুঝতে শিখবি? সে নিজের ভাবনা গোপন রেখে এক বড় দীর্ঘশ্বাস নেয়। তারপর সে আয়াতের পা আলতো করে নিজের কোলে তুলে নেয়। তারপর খুব সাবধানে আলতো হাতে তার পায়ে মলম লাগিয়ে দেয়। সব শেষে সে রুম থেকে বের হওয়ার আগে আয়াতের জামাকাপড় ঠিক করে দিল, শরীরে ওড়না জড়িয়ে দেয়। তারপর চুপচাপ ঘর থেকে বের হয়ে যায়। আর অন্যদিকে ঘুমন্ত আয়াত এসবের কিছুই টের পেল না। ফাহাদ আয়াতের রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। তারপর টেবিল থেকে খাবারের প্লেটটা নিয়ে আবার আয়াতের রুমে ফিরে এলো। রুমে ঢুকে আলতো স্বরে ডাক দিল, আয়াত, ওঠ, খাবার খেয়ে নেবে। আহা আপু, ডাকিস না তো, বললাম তো খাবো না আমি। ফাহাদ এবার একটু জোরে ডাক দিল। ফাহাদের গলা শুনে আয়াত যেন বিদ্যুৎ চমকানোর মতো লাফিয়ে উঠে বসে পড়ল। এক নিমিষেই তার চোখের ঘুম উধাও হয়ে গেল। সে উঠেই দেখে ফাহাদ তার পাশেই বসা। ফাহাদকে দেখেই হঠাৎ তার কলেজের ঘটনাটা মনে পড়ে গেল। সে কিছু বলার আগেই ফাহাদ শান্ত কণ্ঠে বলে উঠল, যা, হাত মুখ ধুয়ে আয়, খাবার খেয়ে নেবে। আয়াত তার কথা শুনে বিরক্ত হয়ে বলে, আমার খিদে নেই এখন, পরে খাবো আমি। বলে সে আবার চাদর টেনে শুয়ে পড়ল। তার এই কাজ দেখে ফাহাদ কপাল কুঁচকে তাকায় তার দিকে। তারপর গম্ভীর গলায় বলে, ভালো ভালো বলছি, যা উঠে ফ্রেশ হয়ে আয়, নাহলে কিন্তু খারাপ হবে। আয়াত বিছানা থেকে না উঠেই বলে, যাবো না আমি। কি করবেন আপনি? তার এই কথাতেই ফাহাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে কোনো কথা না বলে সোজা আয়াতকে কোলে তুলে নেয়। তারপর হনহনিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে যায় ওয়াশরুমে। তারপর বিনা বাক্যে তাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ারটা চালু করে দিল। হঠাৎ ঠান্ডা পানিতে ভিজে আয়াত অবাক হয়ে চিৎকার করে বলে ওঠে, আপনি আমাকে ভিজিয়ে কেন দিলেন ফাহাদ ভাই? তোকে ভালো ভালো বলছিলাম ফ্রেশ হয়ে আসতে, কিন্তু তুই তো ভালো কথা শুনিস নি, তাই এটাই তোর শাস্তি। কথা শেষ করে সে সোজা ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। আর আয়াত শাওয়ারের নিচে দাঁড়িয়ে ফাহাদকে ইচ্ছা মতো বকা দিতে লাগল। কিছুক্ষণ পর সে দরজা খুলে উকি দিতেই ফাহাদ তার প্রয়োজনীয় জামাকাপড় দিয়ে দিল। সে আর কোনো কথা না বলে চুপচাপ জামাকাপড় বদলে বের হয়ে এলো ওয়াশরুম থেকে। আর মনে মনে বলতে থাকল, এ ফাহাদ ভাই, আমার মনের কথা বুঝলো কি করে সে? আয়াতকে বের হতে দেখে ফাহাদ হালকা চোখের ইশারায় তাকে তার পাশে এসে বসতে বলে। আয়াত এবার আর কথা বাড়াল না, চুপচাপ গিয়ে তার পাশে বসে পড়ল। ফাহাদও কোনো কথা না বলে হাতে প্লেট তুলে নিয়ে তাকে খাওয়াতে শুরু করল। আর আয়াতও চুপচাপ ফাহাদের হাতে খেতে লাগল। শেষ লোকমা খাওয়ার সময় হঠাৎ আয়াত ফাহাদের হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয়। তারপর এক দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফাহাদ হতবাক হয়ে যায়। তারপর হাতের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, বাদর, সারাদিন শুধু বাথরুমই করবে? তোকে একবার শুধু হাতের কাছে পাই, তারপর তোর হচ্ছে। সে কিছুক্ষণ তার হাতের দিকে তাকিয়ে থাকে। তারপর একটা বাঁকা হাসি দিয়ে বলে, আমার বেলি ফুল, আজকের কামড়ের শোধ আমি একদিন ঠিকই নেব, সুদে আসলে সব নেব। এমন একদিন আসবে যেদিন তোর শরীরে শুধু আমার কামড়ের দাগ থাকবে। খুব শিগগিরই আসবে সেই দিন, তখন তুই 1000 বার কান্না করলেও আমার হাত থেকে ছাড় পাবি না। বলেই সে নিজের হাতের অবশিষ্ট খাবারটুকু খেয়ে নেয়। তারপর প্লেট হাতে নিয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আয়াত দৌড়ে গিয়ে থামল বাগানের সামনে। সে হাঁপাতে হাঁপাতে এক বড় শ্বাস নিল। তারপর হঠাৎ খেয়াল করল তার পায়ে কোনো ব্যথা নেই। সে মনে মনে অবাক হয়ে বলে, একটু আগে তো ব্যথা ছিল, তাহলে এখন ব্যথা কোথায় গেল? সে পায়ে হাত দিয়ে দেখতে গিয়েই মলমের গন্ধ পেল। সে আরও অবাক হয়ে ভাগতে লাগল। আমার পায়ে মলম কে লাগালো? তার মাথায় হুট করে ভেসে উঠল ফাহাদ ভাইয়ের মুখ। সে বিড়বিড় করে বলে, কলেজে শাস্তি দেবে আর বাড়িতে এসে ভালোবাসা দেখাবে। হাহ, যত সব ঢং, ঢং দেখলে আর বাঁচি না। এরপর সে বাগান ঘুরে দেখতে লাগল আর গাছে পানি দিতে লাগল। সন্ধ্যা রাজানের ধ্বনি ভেসে আসতেই সে ধীরে ধীরে ঘরের দিকে পা বাড়াল। আয়াত রুমে গিয়ে অজু করে নামাজ পড়ে নেয়। নামাজ শেষ করে সে নিচে চলে আসে নাস্তা করার সময়। নাস্তা খাওয়ার সময় মোজাম্মেল খান গম্ভীর গলায় সবাইকে বলেন, আরু আর সাফওয়ানের বিয়ে যেহেতু আগামী শুক্রবার ঠিক হয়েছে, তাই এখন থেকেই বিয়ের বাজার শুরু করতে হবে। তিনি একটু থেমে আবার বলেন, বাড়ির মেয়েরা সবাই কাল থেকেই মার্কেট শুরু করবে। এরপর আরুর দিকে তাকিয়ে বলেন, ত্রিনা ভাবি চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সব মার্কেট শেষ করতে। হাতে তো বেশি সময় নেই, তাই সবাই সময় মতো রেডি হয়ে থেকো। বলেই তিনি ফায়াজ আর ফাহাদের সাথে আলোচনা শুরু করেন, কিভাবে বাড়ি সাজানো হবে, কোন কমিউনিটি সেন্টারে বিয়ে হবে। মোজাম্মেল খান কথা শেষ করে চলে যেতেই আয়াত এক দৌড় দিয়ে আদিবার পাশে গিয়ে বলে, আপু, আমরা কিন্তু আরু আপির বিয়েতে সবাই ম্যাচিং ড্রেস পরবো, ঠিক আছে? ফায়াজ তখন সোফায় হেলান দিয়ে তাদের দিকে তাকিয়ে হেসে বল, ম্যাচিং লেহেঙ্গা পরলেই কি তোরা কাজের বেরি থেকে সরাসরি নায়িকা হয়ে যাবি রে?
আদিবাস সঙ্গে সঙ্গে ভ্রুঙ্কুচকে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে বলে, আর আপনাকে তো শার্ট পরলে একদম হিরো আলমের মতো লাগে ফাজ ভাই। এই কথা শুনে ফাহাদ এবার হো হো করে হেসে উঠল, আর ফায়াজ চুপ করে বসে থাকে, কিছু বলার ভাষা খুঁজে পায় না। আয়াত তখন হাততালি দিয়ে বলে ওঠে,